নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চীনের একজন গবেষক তিনি দাবি করেছেন যে চীনের ল্যাব থেকেই করোনা ভাইরাস তৈরি হয়েছে, এবং এই দাবির সঙ্গে তো নিশ্চয়ই কারো না কারোর কথার সুর একসঙ্গে মিলে যায়। আমরা ভুলে যাইনি নিশ্চয়ই যে বরাবরই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এই ভাইরাসটাকেও চায়না ভাইরাস বলে তিনি সবসময় বিশেষায়িত করেন, এবং তিনি ওটাকে বারবারই ব্যাপারটাকে অতটা উড়িয়ে দিচ্ছেন, বারবার করে চীনের উপরে দোষারোপ করার চেষ্টা করেছেন। কিন্তু তার কথার সঙ্গে একেবারে জুচ্ছই একটি মন্তব্য এতদিনে হয়তো তিনি পেয়ে গেলেন। আর এই গবেষক হংকং ভিত্তিক একজন গবেষক, তিনি ওখানে একটি ইনভেস্টিগেশনের সুযোগ পেয়েছিলেন। সেখান থেকেই তিনি এই অনুসিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ভাইরাসটি চীনের উহানের ওই ল্যাবরেটরি থেকেই তৈরি হয়েছে এবং সেটা নানাভাবে ছড়িয়েছে। এই কথা তিনি আগে WHO তার যিনি সুপারভাইজার তাকে জানিয়েছেন। তিনি ভেবেছিলেন যে এই বিষয়টি ঠিকভাবে উপস্থাপন করবেন তার সুপারভাইজার, যিনি WHOর একজন কনসালটেন্টও, কিন্তু তিনি চেপে গেছেন। অগত্যা ওই ভদ্রমহিলা তিনি ফাঁস করে দিয়েছেন, এবং একটি মেয়েদের একটি গ্রুপ, সেখানে লুজ ওমেন একটি গ্রুপ, সেখান থেকে তিনি এক আলোচনায় এই কথাটি ফাঁস করে দিয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রেই আছেন। এরকম একটি জায়গায় আমরা আজকে শিরোনাম রেখেছি ল্যাবরেটরির করোনা শিরোনাম। এর আগেও করোনার ল্যাবরেটরিতে হয় কি না এগুলো নিয়ে কথা বলেছি। এখানে কনস্পিরেসি থিওরি কিছু আছে কিনা সেগুলো নিয়ে করোনার শুরুর দিকে অনেকেই অনেক রকমের মতামত দিয়েছেন। এবার আসলে থলের বিড়ালটা বের হয়ে এলো কিনা সেগুলো আমরা শুনবো বিশেষজ্ঞদের কাছ থেকে। আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডাক্তার মশিউল চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আর আমরা নিপসমের ভাইরোলজিস্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিনকে পেয়েছি। মস্কো থেকে ডাক্তার হাবিবুর রহমান শেখ তিনি যুক্ত হয়েছেন। পেয়েছি ডাক্তার জুবাইর আহমেদকে, স্কয়ার হাসপাতালের মেডিসিন এবং রিউমেটোলজি বিভাগের কনসালটেন্ট। শুরুতেই ডাক্তার মশিউল চৌধুরী, একটু আপনার কাছ থেকে শুনে নেই। বরাবরই ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন যে এটা চীনা ভাইরাস, এবং গতকালও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এরকমই বলেছেন যে এখানে সব কথা বলে দেওয়ার মতো জায়গা নয়, কিন্তু আমি কিভাবে জানি, কিভাবে নিশ্চিত হয়েছি সেটা পরে হয়তো বলা যাবে। অর্থাৎ তিনি একরকমের নিশ্চিত ছিলেন বরাবরই। আপনারা ওখানে বসে এই চীনের গবেষণাগারে তৈরি, উহানের গবেষণাগারে তৈরি করোনা নিয়ে এখন কি কি শুনছেন, কি জানছেন? একজন স্পেশালিস্ট হিসেবে আপনি এটা কতটা যুক্তিযুক্ত স্টেটমেন্ট হিসেবে মনে করছেন? সবাইকে অনেক শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাকে এখানে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আসলে খবরটা সত্যি খুব ইন্টারেস্টিং। যতটুক না বাইরের বিশ্বে এ নিয়ে আলাপ হচ্ছে, সত্যি কথা বলতে কি আমাদের সংক্রামক রোগ বিশেষজ্ঞ যারা আমরা আছি এই দেশে এবং ইনফেকশাস ডিজিজ সোসাইটি, আমরা কিন্তু এ নিয়ে তেমন একটা মাথা ঘামাচ্ছি না। তার কিছু কারণ আছে, আমি বলছি। প্রথমত, খবরটা আসলে একটা ট্যাবলয়েড পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে, যেটা আপনারা জানেন যে নিউ ইয়র্ক পোস্ট। এটা পলিটিক্যালি প্রচন্ড রকমের রাইট লিনিং। তার মানে হলো যে এখন এই সংবাদ মাধ্যমগুলিও আনফরচুনেটলি কিছু আছে যেটা লেফট লিনিং, কিছু রাইট লিনিং আছে, এবং তারা সমস্ত কিছুকে এবং এই প্যান্ডেমিক করোনা ভাইরাস ইনফেকশন এবং এই যে আমাদের একটা দুর্যোগ, এটাকেও পলিটিসাইজ করার চেষ্টা করছে, এবং সেটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে চাইনিজ ভাইরাস বলে আসছে, এটা খুবই কনভিনিয়েন্ট তার জন্য, এবং এটা পলিটিক্যাল তার জন্য, যে তার যে যারা অনুসারী তারা এটাকে পছন্দ করবে, কারণ অন্যের উপরে ব্লেম দেওয়াটা সবচেয়ে সহজ, এবং নিজস্ব দায়িত্ব যদি আমরা না নিতে পারি তাহলে
এটা আমার জন্য, আমার পলিটিক্যাল পার্টির জন্য, আমার জেতার জন্য খুব কনভিনিয়েন্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা। সেই জায়গাটায় আমরা বলবো যে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার, যেটা চাইনিজ যে সায়েন্টিস্ট লি ম্যাং ইয়াং, সে উহান ইনস্টিটিউট অফ ল্যাবে কাজ করতেন, সেটা সত্যি কথা, তার সুপারভাইজারে ছিল, এবং সুপারভাইজারের কাছে তাকে সে জানিয়েছিলেন এসব আমরা শুনেছি, একটা টক শো হোস্ট তাকে জিজ্ঞেস করেছে এবং সেখানে শুনেছি। সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা সত্যতা যাচাই। আমরা জানি যে WHO থেকে টিম পাঠানো হয়েছে কয়েক মাস আগে, যে এই ভাইরাসটা কি ল্যাবরেটরিতে তৈরি করা নাকি ল্যাবরেটরিতে অ্যাক্সিডেন্টালি স্পিলেজ হয়েছে, এইসব সম্বন্ধে তদন্ত। কারণ এটার সম্পর্কে মানুষের অনেক রকমের ধারণা, অনেক ধরনের অসত্য সত্য অনেক ধরনের সংবাদ ছড়িয়ে আছে। তো আজকাল যেটা হয় যে আমাদের আসলে তথ্যের কোনো অভাব নেই। আমরা সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া প্রচুর আমাদেরকে প্রতিদিন বিভিন্ন তথ্য দিয়ে আক্রমণ করছে রীতিমতো। আমি বলবো আক্রমণ এই কারণে যেখানে সত্য অসত্য অনেক ধরনের সংবাদই আমরা শুনি, কিন্তু যাচাই করাটা হলো আসল কাজ। এখন সেটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, এবং এটা কোথা থেকে যাচাই হবে? সাংবাদিকদের উপরেই এক ধরনের চাপ রয়েছে। আর এই যে ইনফোডেমিক্স এর কথা বলছি, এই প্যান্ডেমিকের সময় ইনফোডেমিক্স এই ফেনোমেনাটা বোধহয় একসঙ্গে বোধহয় লেগেই থাকে, সেটা যেই ফর্মেই হোক না কেন, এবার আরো একটু বেশি। জি ডক্টর মশিউল। তো আমি যেটা বলবো যে ভাইরাস ল্যাবরেটরিতে তাকে বিভিন্ন রকম ভাবে আমরা তৈরি করতে পারি, চেঞ্জ করতে পারি, একদম সম্পূর্ণ নতুন ভাইরাস তৈরি হয়তো করতে পারি না, কিন্তু আমরা ভাইরাসের জিনকে আমরা অনেক ধরনের অদল বদল করতে পারি, যেটা নাকি একেবারে নতুন কিছু না। কারণ আমরা জানি যে ভ্যাকসিন তৈরি করতে হলে আমাদেরকে ভাইরাসকে চেঞ্জ করতে হয়, জেনেটিক ইনফরমেশন চেঞ্জ করতে হয়। এবং আমরা আরো জানি যে বিভিন্ন দেশে অনেক দিন থেকেই এই বায়োলজিক্যাল উইপন বলে যেটা একটা কথা আছে, যে মারণাস্ত্র, আমরা শুধু যে ট্যাঙ্ক দিয়ে বোমা দিয়ে মানুষ মারবো তা না, আমাদের বায়োলজিক্যাল উইপন দিয়েও মানুষকে মারা যায়, এবং সেটা খুবই আনফরচুনেট। সেটার ক্ষেত্রে কিছু দেশ বেশ এগিয়ে আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চায়না ইদানিং তারা করে আসছে এসব ধরনের গবেষণা হচ্ছে বিভিন্ন ল্যাবে। এবং আমরা জানি যে আমেরিকাতে যে বায়ো উইপন বা যেটা অ্যানথ্রাক্স হয়েছিল প্রায় 20 বছর আগে, সেটাও ল্যাবরেটরি থেকে এসেছিল। অতএব এটা যে একেবারেই হওয়ার কথা না, হওয়া যায় না তা আমি বলছি না, কিন্তু দুটো জিনিস হতে পারে। একটা হলো অ্যাক্সিডেন্টালি ল্যাব থেকে সেসব গবেষণাকৃত যে ভাইরাসগুলি সেটা বেরিয়ে আসতে পারে, যে যদি আমাদের ল্যাবে সেরকম ধরনের প্রোটেকশন না থাকে, কিংবা ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ করেছে। তবে সম্পূর্ণই আমরা এই স্পেকুলেশন, এবং এটা যেটা বললাম ট্যাবলয়েড পত্রিকাতে বের হয়েছে, এবং সেটা রাইট উইং ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব সুবিধা হয়েছে যেটা আপনি বললেন। কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরে সংবাদগুলো দেখতে হবে, এটা যাচাই করতে হবে যে আসলে কি হয়েছিল কিনা। তবে আমাদের মূল যেটা আমাদের লক্ষ্য, সেটার থেকে আমাদের সরে গেলে হবে না। এই ভাইরাস প্যান্ডেমিক হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না, ন্যাচারাল ভাবে হতে পারে, সেটাই সবচেয়ে বেশি আমাদের সম্ভাবনা। কিন্তু আমরা সাধারণত রুমারগুলি খুব ভালোবাসি, আমরা সাধারণত ওগুলোর দিকে মন দেই বেশি। কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু মনে করি একজন সায়েন্টিস্ট হিসাবে, যে ন্যাচারাল ভাবে আমাদের গত 40 থেকে 50 বছরে প্রায় 25 থেকে 30টা ভাইরাস হয়েছে, সেগুলো কিন্তু কেউই ল্যাবরেটরিতে তৈরি করেনি, কেউই মানে ইচ্ছা করে করেনি, সেটা নেচার থেকে হয়েছে, এবং এটাও হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, আমি একজন ভাইরোলজিস্টকে আসলে এই প্রশ্ন করতে পারি কিনা আমি জানি না, তারপরে একটু কৌতূহল। আপনি ওখানে থাকেন বলে, যে নিউ ইয়র্ক পোস্টের ট্যাবলয়েড যে পত্রিকা, সেটা সেখানে এই খবরটা বেরিয়েছে। আপনি তার পরবর্তী ফলো আপটা কি একটু দেখেছিলেন, যে এটা সোশ্যাল মিডিয়াতে বা নিউ ইয়র্ক পোস্টের সেই দিনের এই সংখ্যাটি, এই সাক্ষাৎকারটি যেদিন গিয়েছে, বা যেই সাক্ষাৎকারটির ছবি আমরা দেখছি, উনি অনলাইনে একটা প্ল্যাটফর্মে সাক্ষাৎকারটি দিচ্ছেন, সেটার শেয়ার ভিউ কিরকম, অর্থাৎ কাটতিটা কিরকম হয়েছে, সেটা দেখেছেন কিনা?
হ্যাঁ, আমি তো সাংবাদিক না, অবশ্যই আমি সেভাবে হয়তো ফলো আপ করি না যে কত কত মানুষ এগুলো দেখছে বা কি করছে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এটা একেবারে যেটাকে এখন বলে ভাইরাল, সেটা হচ্ছে। কারণ আমি যেটা বলছি যে মানুষ আসলে সত্য জিনিসটাকে অ্যাকসেপ্ট করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের সবসময় রুমার গুলিকে আমরা বেশি ভালোবাসি। একদম। তো ন্যাচারাল ভাবে যে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়, এই যে ধরুন আপনারা আমরা গত 30 থেকে 40 বছরে সার্স দেখেছি, মার্স দেখেছি, এইচআইভি ভাইরাস, এগুলো সবই কিন্তু জুনোটিক ভাইরাস, অ্যানিমেল থেকে আসে, এটা ন্যাচারাল প্রসেসে আসে। আমরা মানুষ প্রচন্ড রকমের ডিস্ট্রাকটিভ ওয়ার্ল্ডে, আমরা 7 বিলিয়ন মানুষ থাকি, আমাদের বন বাদার উপর করে ফেলছি, আমরা প্রচন্ড ভাবে অ্যানিমেল হত্যা করছি। এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, এগুলোর প্রতি আমরা লক্ষ্য করছি না, খেয়াল করছি না। এবং সেই কারণে আপনি যদি ডক্টর ফাউচির কথা শুনেন, তাহলে তিনিও বলছেন যে হ্যাঁ, আমাদের আগামী 10 থেকে 20 বছরে আরো কয়েকটি প্যান্ডেমিক হবে। শুধু এটা না, আরো কয়েকটি আসবে, এবং সেটা আমাদের কারণেই আসবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত বেশি যে আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করব, আমরা কিভাবে আমরা ক্লাইমেট চেঞ্জের দিকে আমরা মন দেব, কিভাবে আমরা আসলে আমাদের সমাজটাকে একটু আরো উন্নত করব, সেইভাবে সেই দিকে আমাদের বেশি খেয়াল করা উচিত। আচ্ছা, এটা অনেক পলিটিক্যাল এবং বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা নেবার জন্য ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে এটা বলেছেন, এবং এটা তার জন্য খুব কনভিনিয়েন্ট। এটা দিয়ে কি ভোটের তরি পার করতে পারবেন? মানে যদি কোনোভাবে মানুষের বিশ্বাসের মধ্যে উনি ঢুকিয়ে দিতে পারেন এই বিজ্ঞানীর এই ক্লেম, অনেকটা একটু ডিফারেন্ট ওয়েতে লাদেন মনে হচ্ছে। মানে ঠিক তখন হলো জঙ্গিবাদ আমেরিকায় তৈরি, তা ওখান থেকে ট্রেন্ড, এবং তারপরে আফগানিস্তান ইত্যাদি সবকিছু শেষ করে তারা ওই ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, সেটারই আরেকটা নতুন ফর্ম আমরা পেলাম বোধহয়। এবং এই ভদ্রমহিলাও একেবারে দাবি করেছেন যে তিনি যদি মুখ খুলেন তাহলে তিনি গুম হয়ে যেতে পারেন, এই শব্দটি বলেছেন। সে কারণে তিনি হাইড আউটে কোথাও লুকিয়ে আছেন, যেখান থেকে তাকে কোথাও পাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন। আর একটু যদি যোগ করেন ডক্টর মশিউল। হ্যাঁ, অবশ্যই এটা পলিটিক্যাল গেইনের জন্য করা হচ্ছে, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কি আলটিমেটলি সত্য হবে কিনা আমি বলছি না, উড়িয়ে দিচ্ছি না যে সত্য হতেও পারে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা আমাদের কোনো এভিডেন্স নাই, যেটা আমাদের কোনো প্রমাণ নেই, সেটার পিছনে আমাদের এত বেশি সময় এবং এটাকে নিয়ে এত বেশি আলাপ করা আমার মনে হয় না খুব জাস্টিফাই। কারণ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে এখন পর্যন্ত উনি বেশ কিছু কথাই বলেছেন যেটার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই, এবং ওনার পলিটিক্যাল প্ল্যাটফর্ম শুরু হয়েছিল যে অ্যান্টি ইমিগ্রেন্ট, এবং আমরা যারা বাইরে থেকে আসছি, যারা থাকছি, তারাই হলো সমস্যা এদেশে, আমাদের মেক্সিকানরা রেপিস্ট, এবং এই বিভিন্ন রকমের যে ভুল তথ্য ধারণা দেয়া হয়েছে প্রথম থেকে, সেটার উপরে ভিত্তি করেই এই ভ্যাকসিনটা চাইনিজ ভ্যাকসিন বলে যদি, নট ভ্যাকসিন, চাইনিজ ভাইরাস বলে যদি আমি ছড়িয়ে ফেলি, যদি মানুষকে বিশ্বাস করতে পারি যে এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। আমি একটা জিনিসই বুঝি না যে চাইনিজরা যদি ইচ্ছাকৃত ভাবেই করে, তাহলে তাদের দেশে এত মারা গেল কেন? তাদের দেশে শুধু মারা যাওয়া না, এটা একটা বিশ্বের একটা অর্থনীতিকে ডুবিয়ে দেওয়া, এবং সেটা শুধু আমাদের যে আমরা ভালো থাকবো, চাইনিজরা শুধু ভালো থাকবো এবং বিশ্বের অন্যান্য দেশ ক্ষতি হবে, তা তো হলো না, সবাই এফেক্টেড এটাতে। এটা যদি তাই হয়, তাহলে তো তারা পরিকল্পিতভাবে শুধু অন্যদেরকে দাবিয়ে রাখতো বা আক্রান্ত করতো, নিজেদের বাঁচিয়ে রাখতো, কিন্তু তা তো হলো না। আসলে এটা সারা বিশ্বেই ছড়িয়েছে, কাউকে বাদ দেয়নি। অতএব এই ধরনের মানে আমাদের কল্পনার শক্তি, এটার পিছনে আমরা ওয়েস্ট না করে আসলে আমাদের কি করা উচিত সেটার ব্যাপারে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা, কল্পনা শক্তি আমরা এখানে অপচয় যেন না করি, বরং কি করণীয় সেটা নিয়ে কথা বলা অবশ্যই উচিত। আমি একদম আপনার সঙ্গে একমত। তারপরে কথা থেকে যায়, যেহেতু রিমোরা অনেক ভালোবাসে এবং এরকম একটি কনভিনিয়েন্ট, এরকম একটা বিশ্বাস কিন্তু সারা দুনিয়ায় কিছু না কিছু লোক থাকে, এবং তাদের সংখ্যা বেশি, গরিষ্ঠ মানুষই এই ধরনের একটা হতাশাজনক অবস্থায়
কারো উপরই দোষ চাপাতে পারলে ভালোবাসে। বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ায় কাটতি বেশি এখন এই ধরনের খবর ভাইরাল হয়ে যাওয়ার কারণে, আর ভাইরাস তো আরো বেশি ভাইরাল হয়েছে। আমরা তার সঙ্গে যদি যোগ করি যে ট্রাম্পের সঙ্গে পুটিনের এক যোগাযোগ, ট্রাম্প ক্ষমতায় থাকার সঙ্গে রাশিয়ার একটা বিরাট হস্তক্ষেপ আছে। এই চায়না ভাইরাস ট্রাম্পের ভাষায়, এখানে পুটিনের অবদানটা কতটুকু আছে? রাশিয়া থেকে যদি একটু যোগ করেন ডক্টর হাবিবুর রহমান শেখ, ওখানে কেমন করে কি ভাবছেন তারা? এটাকে চায়না ভাইরাস বলে যেভাবে আমেরিকা বিশেষায়িত করছে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এটিও নিউজের সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমে এই কথাই বলবো, করোনার এই মহামারী আমাদের সবাইকে একটা শিক্ষাই দিয়ে গেল, পৃথিবীতে একক শক্তি বলে কিছু নেই। বিশ্বের সব দেশ মিলে যদি কাজ না করা হয় তবে মহামারীর মতো কোনো বড় সমস্যার সমাধান করা সম্ভব না। তার প্রমাণ কিন্তু আমরা পেলাম কোভিড-19। আপনারা জানেন যে প্রশ্নটা করছেন যে রাশিয়া কি মনে করে, আসলে আমার পূর্ববর্তী বক্তা কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো বলে গেলেন যে যদি চীন যদি চাইতো যে তাদের নিজেদের এসে ভ্যাকসিনটা তৈরি করতো, তাহলে তাদের ওখানে লোক মারা যাওয়ার কোনো যুক্তি নাই, এত লোক মারা যেত না। তো আপনারা জানেন যে 1979 সালে এই চীনা এবং আমেরিকার দুইটা দেশের মধ্যে পুরো মাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পর পারস্পরিক অবিশ্বাস এত খারাপ অবস্থায় আসছে যা কখনো ছিল না। দীর্ঘদিন ধরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং কয়েকটা দেশও দাবি করেছিলেন যে উহানের গবেষণাগারে করোনা ভাইরাস তৈরি হয়েছিল এবং সেখান থেকে তা ছড়িয়ে পড়েছে। আপনি যেটা একটু আগেও বলতেছিলেন যে চীনের ডাক্তার লি মেং দাবি করলেন যে করোনা ভাইরাস কোনো প্রাকৃতিক কোনো নয়, চীন গবেষণাগারে এটা তৈরি করা হয়েছে। তিনি তার নিউমোনিয়া নিয়ে গবেষণা করা এটা পেয়েছেন। তার মতে চীনের সেনার গবেষণাগারে দুইটা করোনা ভাইরাস ছিল, একটা হলো CC45, একটা ZXC41 নামের। এই দুই করোনা ভাইরাস থেকে নভেল করোনা ভাইরাস তৈরি করা হয়েছে এবং পরে পরীক্ষাগার থেকে তা ছড়িয়ে পড়েছে। আমরা যারা বা আমাদের প্রেসিডেন্ট পুতিন কোনো ক্রমে এটা বিশ্বাস করে না, যদিও আমরা এখন পর্যন্ত কোনো এর প্রমাণও পাই নাই, এবং যে লোকটা এই কথা বলেছিলেন সে কিন্তু আমি জানতে চাই, হ্যাঁ আপনি রাশিয়া থেকে বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এটা কোনো ক্রমে বিশ্বাস করে না। বিশ্বাস না করার পক্ষে কোনো স্টেটমেন্ট, তার কোনো বক্তব্য, কোনো কিছু কি উদ্ধৃত করবেন যেটাতে আমরা অন্তত জানতে পারি যে পুতিন এটা বিশ্বাস করেনি? না, আমাদের প্রেসিডেন্ট পুতিন কিন্তু সে কিন্তু ডাইরেক্ট এইভাবে কিছু বলে নাই, তবে তার দৃঢ় বিশ্বাস এটা। আমি বলতেছি যে চায়নার চায়নাই যদি এই ভ্যাকসিন এইটা তৈরি করতো, মানে ভ্যাকসিন না সরি এই যে ভাইরাসটা, তাহলে চায়নার লোকে এত মারা যাওয়ার কোনো যুক্তি ছিল না। কিন্তু যেটা বলেছিলেন, যেটা এতক্ষণ ধরে বলছিলেন ডক্টর মশিউল চৌধুরী, আমরা আরো শুনবো। ডক্টর মশিউল অনেক বিস্তারিতই বলেছেন এবং সেটা বলেছেন যে এই ধরনের রিউমারের প্রতি মানুষের আগ্রহ থাকে, এই কল্পনার দিকে আমরা সময় না দিয়ে অন্তত এই আমরা কিভাবে মোকাবেলা করব সেটা নিয়ে কথা বলা উচিত। সেটা নিয়ে কথা বলবো, একটা বিরতি পরে ফিরছি। ল্যাবরেটরির করোনা, এই শিরোনামে আমরা কথা বলছি। কথা শুনবো ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিনের কাছ থেকে, যেই কথার সূত্র ধরে আমরা বিরতিতে গেছিলাম, অর্থাৎ কল্পনার মধ্যে না থেকে, এই ধরনের রিউমারের মধ্যে না থেকে কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। আজও কিন্তু বাংলাদেশে 43 জনের মৃত্যু হয়েছে, আজও মানে অর্থাৎ গত 24 ঘন্টায়।
কখনো কম কখনো বেশি। বাংলাদেশের অবস্থাটা কি একটু আপনারা বিশ্লেষণ করতে পারছেন? এই প্রশ্ন কি করা যাবে কিনা যে আমরা আসলে পিকে আছি নাকি অফ পিকে আছি নাকি কোন দিকে যাচ্ছি? বাংলাদেশের অবস্থাটা যদি বলি, 24 ঘন্টায় 43 জন মৃত্যুর খবর আমরা দিচ্ছি। গতকাল 24 জন, এরকম উঠছে নামছে, বেশি হচ্ছে কম হচ্ছে। বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় আছে এরকম প্রশ্ন করা যায় কিনা ভাইরোলজিস্টের? না, অবশ্যই এর সাথে আপনার যে রিউমারটা, হ্যাঁ, সেটা ভাইরাস রিলেটেড, তো তো সেক্ষেত্রে আমার কিছু কথা বক্তব্য আছে, ছিল। অবশ্যই রিউমার নিয়েও কথা বলবেন। আমরা বাংলাদেশ নিয়ে আগে শুনি আপনার কাছে। না, এটা যেই এখন আমরা আপনার যে মৃত্যু হারটি দেখতে পাচ্ছি আমাদের প্রতিদিন তথ্যের 30-32-40, তো এটি কিন্তু আপনার প্রথম থেকেই আমাদের এইরকমই ছিল, স্ট্যাটিক ছিল। তো আমরা সত্যিকার অর্থে আপনার একটু সুবিধাজনক অবস্থানে আছি কম্পারেটিভলি, তুলনামূলক ভাবে পাশ্চাত্য দেশগুলি থেকে। তারা যে ধরনের আপনার ডেথ রেট এক্সপিরিয়েন্স করেছে, আমরা কিন্তু সেই ধরনের ডেথ রেট এক্সপিরিয়েন্স করিনি। এটি কিন্তু আমাদের জন্য খুব পজিটিভ একটা ব্যাপার, এবং আমরা এই ক্ষেত্রে সেফ সাইডে আছি। এরকম আপনি যদি দেখেন যে আমাদের বৃষ্টি বহুল দেশ, আমাদের যদি আকাশ কালো হয়ে যায়, মেঘ, আপনার বজ্রপাতে 16-17 জন মারা যায়। তো একটা যে ডিজিজের প্রতি এখন কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে, যে কোনো ডেথই কিন্তু এখন সাসপেক্টেড হোক অথবা কনফার্ম হোক, অথবা ধরেন কনফার্ম হওয়ার পরে আমাদের কিন্তু এখানে কিছু উইকনেস থাকে যে আমরা যে টেস্টটা করছি, হ্যাঁ, তো আলটিমেটলি দেখা যায় যে ডেথ রেটের প্রতি আপনার এখন সবার নজর থাকে। এই ধরনের ডেথ রেট কিন্তু আমাদের প্রথম থেকেই হচ্ছিল, এবং এখন পর্যন্ত আমরা এই আপস এন্ড ডাউনস এর মধ্যে, একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে এখন পর্যন্ত একই রকম আছে। তো আমাদের এখানে কিন্তু আপনার যে ব্যাপারটি ঘটছে, এটি অবশ্যই একটি গবেষণার বিষয় যে আমরা কিভাবে এসকেপ হচ্ছে। এসকেপ বলতে বোঝাতে চাচ্ছি যে অন্যান্য দেশে, পাশ্চাত্য দেশগুলিতে আপনার প্রতিদিন 4000, 5000, 10,000 এরকম মারা যাচ্ছিল, আমরা শুনতে পেয়েছি। আমাদের কিন্তু আপনার ধরেন এখন যে পরিস্থিতি, যদি ভাইরাসটি আপনার তাদের ক্ষেত্রে যে চরিত্রটি প্রকাশ করছে আমাদের ক্ষেত্রে যদি একই রকম হতো, তাহলে আমাদের হয়তো বা তাদের মধ্যে এক্সপিরিয়েন্স করতে হতো। সেই হিসেবে সেই কম্পারেটিভলি আমরা কিন্তু আপনার একটা ভালো সুবিধাজনক অবস্থানে আছি। তো এখন যে ডেথ গুলি হচ্ছে, আপনাকে খেয়াল করতে হবে ডেথ গুলি কাদের মধ্যে হচ্ছে, যারা আপনার ধরেন কোমরবিড যারা, হ্যাঁ, আমাদের তাদের মধ্যে কিন্তু আপনার ডেথ হচ্ছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যারা স্টেরাইল লাইফ লিড করে, মানে ধরেন যারা একটু আপনার সেফ থাকে, হাইজিনিক থাকে, খুব বেশি হাইজিনিক লাইফস্টাইল, তাদের মধ্যে যখন ইনফেকশনটি হচ্ছে, তাদের কিন্তু আপনার প্রোটেকশনটা আপনার সেভাবে তারা পাচ্ছেন না, যেভাবে আমরা ধরেন ইসলাম এরিয়াতে অথবা মিডল ইনকাম অথবা আপনার এটাও একটা ইন্টারেস্টিং অবজারভেশন। জি, একটা ইন্টারেস্টিং অবজারভেশন যে মানে লো ইনকামের মানুষ বা ইসলাম এরিয়াতে যারা থাকেন, মিডল ইনকামের মানুষ যারা, তাদের মধ্যে অনেকেই কম আক্রান্ত হচ্ছেন, অথবা আক্রান্ত হচ্ছেন আমরা তার খোঁজ খবর পাচ্ছি না, এবং মৃত্যুর সংখ্যাও ওদিকের ওই স্ট্যাটাসের মানুষদের একটু কম আছে। এইটাও নিশ্চয়ই পরে গবেষণার দাবি রাখে। আমরা কিন্তু আপনার যে অবস্থানে আছি এখন, এটি কিন্তু সারা বিশ্বে একটি চমক সত্যিকার অর্থে। মানে এই ধরনের মানে গা ছাড়া ভাব, যেটা আমরা ধরেন এখন সামাজিক দূরত্ব বজায় রাখা, সচেতনতা, আমরা এক প্রকার ভুলে গিয়েছি। এই অবস্থানে কিন্তু আমরা আমাদের এই ইনফেকশনের হার অথবা ধরেন মৃত্যু হার কম্পারেটিভলি অনেক দেশের চেয়ে খুব ভালো অবস্থানে আছি সত্যিকার অর্থে। আমরা ধরেন সেক্ষেত্রে আমরা যদি আপনি যেটাতে বলতে চেয়েছেন মোটামুটি একটু ভালো অবস্থানে আছে, কিন্তু রিউমার নিয়ে আবার আমাদের একটু মাতামাতিও বেশি, কম নয় আমাদের। যদিও মানে বিশেষজ্ঞরা বলেন যে যত আমরা রিউমার থেকে দূরে থাকবো ততই ভালো থাকবো। রিউমার নিয়ে আমরা কতখানি এদিক সেদিক হয়ে যাই? রিউমারের ব্যাপারটা হচ্ছে কি আপনার এটা মানে যেই ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে ইনফরমেশন, সেগুলির জন্য রিউমার গুলি চলে আসে। যেমন ধরেন আপনার উহানের যে ল্যাবটি, এটি লেভেল 4 ল্যাব, যেটি সারা বিশ্বে কয়েকটি, হাতে গোনা কয়েকটি ল্যাবের মধ্যে একটি, যেখানে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে যে কোনো কিছু করাই পসিবল। যদিও আমরা বিশ্বাস করি বিজ্ঞানীরা সাধারণত এই ধরনের আনএথিক্যাল কাজ করেন না, কখনোই আনএথিক্যাল করেন না। এখন এটি আপনার সত্যিকার অর্থে বিশ্ব মোড়লদের ব্যাপার। এটি নিয়ে আসলে আদার ব্যাপারে আমাদের জাহাজের খবর রাখছিলাম আপনি, বিশেষত এই কারণে কারণ মহামারীটি এখনো বিশ্ব থেকে চলে যায়নি। এখন আমাদের অনেক সন্দেহ চলে আসে যে কিভাবে এটি সম্ভব হতে পারে আপনার। তবে এইগুলি প্রুভ করার জন্য জিরো কেস যেটা বলা হয়, ফার্স্ট কেস যেটা,
সেটি যদি আপনার ভালোভাবে ডিটেক্ট করা যেত তাহলে কিন্তু আপনার এটা প্রুভ হয়ে যেত। যেহেতু চায়নায় এটি হয়েছে, অতএব চায়নাতে অন্যদের অ্যাক্সেসও কম, তো জিরো কেস যেটি সেটি কিন্তু আপনার চায়না হয়তো ডিসক্লোজ করবে না। তো এটি থেকেই সন্দেহটি তৈরি হয় যে যদি আমি জিরো কেস না পাই তাহলে আমি এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে নাকি স্পিলেজ হয়েছে নাকি ন্যাচারাল ইনফেকশন। তবে আমাদেরকে ন্যাচারাল ইনফেকশন হোক অথবা যে কোনো উপায় হোক, যেহেতু এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং মহামারী অলরেডি আমরা এফেক্টেড এবং ডেথ আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে এক্সপেরিয়েন্স করছি, অতএব আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে যে কিভাবে এ থেকে মুক্ত থাকা যায় আর কিভাবে আপনার এই থেকে মুক্তি পাওয়া যায়। তবে আমাদের বেশি আশাবাদী হওয়া যাবে না। যেমন ধরেন আপনার এই ভ্যাকসিনের ব্যাপারটা এখন, জি ভ্যাকসিনের ব্যাপার নিয়ে কথা বলবো। যে আমরা যে নভেম্বরে যে হেডলাইন পড়ছিলাম যে নভেম্বরে আসতে পারে চীনের টিকা, সেটা নিয়েও কিন্তু আপনাদের সকলের কাছ থেকে মন্তব্য শুনবো। কিন্তু আপনি কয়েকটা কথা বলছিলেন যে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই, কিন্তু আদা জল খেয়ে আমরা লেগেছি করোনা থেকে কিভাবে দূরে থাকবো। আদা জল কতখানি গুরুত্বপূর্ণ, আর অনেক আদা জলের সঙ্গে আরো অনেক অনেক গাদা ওষুধ আমরা খাচ্ছি। ডাক্তার জুবায়ের আহমেদ নিশ্চয়ই অনেক পেশেন্ট পাচ্ছেন, অনেক বেশি ওষুধ খেয়ে করোনাকে দূরে সরিয়ে রেখে অন্য রোগের দিকে ধাবিত হচ্ছেন। কি বলবেন আপনার পেশেন্টদের জন্য ডাক্তার জুবায়ের? জি, আসসালামু আলাইকুম, ডাক্তার জুবায়ের বলছি। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে বারবার আমন্ত্রণ জানানোর জন্য। আমি অলওয়েজ এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রস্তুত হয়ে আসি না, আজকেও আমি প্রস্তুত নই। তবে আমার কাছে প্রচুর তথ্য এবং উপাত্ত আছে এই রোগ বিষয়ে। সেটা আমার বিশ্বাস গড়ে উঠেছে গত 9 মাস ধরে। আমার হাসপাতাল স্কয়ার হাসপাতালে প্রায় 15-16 হাজার করোনা রোগী ট্রিটমেন্ট করার সুবাদে আমাদের স্ট্রং টিম আমরা ম্যানেজ করছি অসংখ্য পেশেন্টদেরকে এবং সাকসেসফুলি। তো আমি প্রথমে বলতে চাই একটা বিষয়, যেটা একটু আগে জামাল সাহেব বলছিলেন যে জিরো কেস মানে এটা আসলে দর্শকরা বুঝতে যাবেন ইন্ডেক্স কেস। যে উহানের প্রথম ইন্ডেক্স কেস বা প্রথম রোগীটাকে যদি আমরা শনাক্ত করতে পারতাম এবং তার শরীর থেকে ভাইরাসটাকে আইসোলেট করে তার জেনোমিক স্ট্রাকচারটা যদি আমরা বের করতে পারতাম, তাহলে হয়তো এই ভাইরাসের অরিজিনটা জানা যেত। কিন্তু বেসিক্যালি বাস্তব ব্যাপার হলো যে এটা কখনোই সম্ভব হবে না, বিকজ আমরা একটা গ্রেট ওয়াল দ্বারা চায়না পরিবেষ্টিত, তাদের মিডিয়া অতি কঠোরভাবে সুনিয়ন্ত্রিত। সো সব তথ্য আমাদের কাছে কখনোই আসবে না, নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলতে চাই সেটা হলো কনস্পিরেসি থিওরিগুলা অ্যাবাউট দ্য ভাইরাস। এটা কি ল্যাবের ভাইরাস নাকি ল্যাবের বাইরের ন্যাচারাল ভাইরাস? যেহেতু এটাকে জেনোমিক স্ট্রাকচার, যেহেতু এটাকে আমরা পেয়েছি, অবশ্যই এটা একটা ভাইরাস। যদিও কেউ বলে থাকেন এটা ভাইরাস নয়, এটা একটা ভাইরাল পার্টিকেল। আমরা কিন্তু এই আলোচনাগুলো করে ফেলেছি ডাক্তার জুবায়ের, এবং আপনি খুব স্পোর্টিংলি বলেছেন যে আপনি প্রস্তুত থাকেন না। এটা একেবারে করোনা নিয়ে বাংলাদেশের অবস্থাটার মতোই অনেক চিকিৎসকরা প্রস্তুত থাকেন, আবার অনেকে আপনার মতোই যে আচ্ছা এটা তো আমাদের কিছুই করবে না। সে কিছু করবে না বলে আমি আদা জল খাওয়ার কথা বলেছি, অনেকেই কিন্তু আদা জলই খাচ্ছে, তার সঙ্গে অনেক বেশি ওষুধ খাচ্ছে। আপনার এই 16-17 হাজার রোগী ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে আমরা অনেক কিছু মিস ইউজ করছি কিনা, ওভার ইউজ করছি কিনা, চিকিৎসক হিসেবে বলবেন। আর যে তথ্যগুলো বলছিলেন এগুলো তো আমার কাছে আমি দেখে পড়ে দিতে পারি, অনেকেই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমার মনে হয় যে আপনি স্পেসিফিক থাকলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তো আমি স্পেসিফিক্যালি যেটা বলতে চাই যে কিছু ঔষধ আমাদের দেশে মিসইউজ হয়েছে। আমি ওষুধের নামগুলো নিতেও আমার আপত্তি নেই, যেহেতু আমরা অলরেডি এই বিষয়ে সোসাইটি এবং জনগণ অনেক বেশি ম্যাচিউরড আচরণ করছে এবং ডাক্তাররাও সজাগ, জনগণও সজাগ। যেমন প্রথম দিকে এটা সন্দেহ ছিল আদৌ এটা খুব সাধারণ ফ্লু নাকি তীব্র ফ্লু। আলটিমেটলি দেখা গেল এটা সাধারণ ফ্লু নয়, এটা একটু তীব্র আকারের ফ্লু। তবু এটার মধ্যে হালকা, মাঝারি এবং তীব্র আছে। যারা হালকা ছিল তারা হালকা ওষুধপত্র খেয়ে প্যারাসিটামল খেয়ে ভালো হয়ে গিয়েছেন। এই ক্ষেত্রে প্যারাসিটামল এবং কিছু অ্যান্টিবায়োটিক অতি ব্যবহার হয়েছে কিছু ক্ষেত্রে। যারা মাঝারি তীব্রতার ছিলেন তারা ভয় পেয়ে গেলেন যে আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু দেশ থেকে খবর আসলো যে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করলে হয়তো আমরা এটা প্রতিরোধ করতে পারি। শুরু হলো হাইড্রোক্সিক্লোরোকুইনের প্যানিক বাইং এবং অপব্যবহার, এবং এটা নিয়ে বিভিন্ন দেশে কিন্তু মানুষের হৃদরোগের খবরও এসেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন, রিদম ডিস্টারবেন্সে আক্রান্ত হয়েছেন। সো হাইড্রোক্সিক্লোরোকুইন মিসইউজ হয়েছে, দীর্ঘদিন ধরে মানুষ স্টক পাইল করে রেখেছে। নাম্বার 3 মিসইউজ হয়েছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
সেটা হলো আইভারমেকটিন নামক একটি ওষুধ, যেটা বাণিজ্যিক নাম আমি বলবো না, এটা নীতিবিরুদ্ধ। আপনি একটু কাইন্ডলি বলবেন যে এই মিসইউজ এবং ওভার ইউজের কারণে কি অন্য কোনো অসুবিধা হচ্ছে, যেসব পেশেন্টরা অনেক বেশি সচেতন হয়ে অতিরিক্ত সচেতন হয়ে এগুলো খেয়েছেন? জি জি। তো আইভারমেকটিনের কাজ হলো সেলগুলোকে স্টেবিলাইজ করে ফেলে, যাতে তারা যাতে অতি সংবেদনশীল না থাকে আমাদের শরীরের কোষগুলো, যার ফলে যেহেতু সেলগুলো শান্ত হয়ে যায়, ইন্টারলিউকিন 6 নামক একটি হরমোন জাতীয় পদার্থ কম বের হয়, জ্বরটা কমে আসে। তো মানুষ মনে করে যে আইভারমেকটিন খেয়ে আমি বোধহয় ভালো ফিল করছি। তো যেহেতু 80% কোভিড পেশেন্টরা নর্মালি ভালো হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে আইভারমেকটিন খাওয়ার ফলে দে ফিল গুড এবং অটোমেটিক্যালি তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা সবচেয়ে বেশি পেয়েছি এই যে বাকি 20% যারা কমপ্লিকেটেড পর্যায়ে চলে গিয়েছেন, তারাও আইভারমেকটিন খেয়ে বসে আছেন, ডাক্তারের কাছে যাননি, কিন্তু তারা জানতেই পারেননি যে তাদের অজান্তেই ধীরে ধীরে তাদের লাং ড্যামেজ শুরু হয়ে গিয়েছে, লাংসে। এখন আমরা ডক্টর জুবাইর, আমরা এখন অনেক হাসপাতালেই দেখছি যে পোস্ট করোনা একটা রিহ্যাবের মতন পোস্ট করোনা কর্নার খোলা হয়েছে, এবং যেখানে আপনারা ডাক্তাররাই বলছেন যে পোস্ট করোনা অ্যাস্থেনিয়া, অর্থাৎ এই অবসাদ আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে একটু অকেজো হয়ে যাওয়া ইত্যাদি নানান কিছু উপসর্গ নিয়ে এখন আসছেন করোনা ভালো হয়ে যাওয়ার পরে। এখানে এই অ্যাবিউজ, অর্থাৎ একেবারে না জেনে না বুঝে অথবা ভয়ে অথবা ইগোতে অনেকে যারা ওষুধ খেয়ে বসে আছেন, সেখানে তারা পোস্ট করোনা অ্যাস্থেনিয়ার আক্রান্ত হওয়ার মানে চান্সেস কতখানি বেশি? আচ্ছা, তো পোস্ট করোনা অ্যাস্থেনিয়া আমি সহজ বাংলায় বলতে চাই যে করোনা পরবর্তী শারীরিক অবসাদ বা দুর্বলতা। তো এই বিষয়ে একটু ওভার ডায়াগনোসিস আমি বলবো, এটাকে মানে অতি প্রচার করা হচ্ছে। অ্যাকচুয়ালি পোস্ট করোনা অ্যাস্থেনিয়ায় ভুগছেন খুব সম্ভবত, আমার ব্যক্তিগত ধারণা, আমার অবজারভেশন থেকে, যে নট মোর দেন 50%, 50% মানুষ পোস্ট কোভিড অ্যাস্থেনিয়ায় ভুগছেন, কিন্তু বাকি 50%-এর মধ্যে 20% ভুগছেন হলো করোনা পরবর্তী মানসিক অবসাদগ্রস্ততা থেকে, ডিপ্রেশন এবং লো মুড থেকে। তবে বাকি 30% অনেকগুলো ইন্টারেস্টিং রোগে ভুগছেন, যেটা সবার জানা উচিত, জনগণের অবশ্যই জানা উচিত, আপনাদেরও। সেটা হলো বড় একটা অংশ করোনা থেকে ওঠার পরে 4 সপ্তাহের মধ্যেই আক্রান্ত হচ্ছেন হার্টের রিদম ডিস্টারবেন্সে। তাদের ব্রেডিকার্ডিয়া অর্থাৎ হার্ট রেট কমে গিয়ে তারা খুব অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেক ক্ষেত্রে মিস হচ্ছে। এই জন্য আমরা সব লোকেই বলি যে ফলো আপে থাকেন, আপনার ইসিজিতে পরিবর্তন আসলে বা হার্টবিট কমে গেলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি হয়তো আক্রান্ত হয়ে থাকতে পারেন হার্টের রিদম ডিস্টারবেন্সে। কিছু রোগীরা কিন্তু হার্টের এবং স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যেটা পোস্ট কোভিড অ্যাস্থেনিয়া মানে দুর্বলতা অবসাদের পিছনে কিন্তু হরমোন শূন্যতাও দায়ী। স্টেরয়েডের স্বল্পতা দেখা যাচ্ছে, কর্টিসল ডেফিসিয়েন্সি বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বলি আমরা, যে কর্টিসল হরমোন যেটা আমাদেরকে চাঙ্গা রাখে, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার ম্যানেজমেন্টে সাহায্য করে, সেই হরমোনটা আমাদের শরীরে কমে যাচ্ছে। অনেকে বলতে পারেন যে এটা কি স্টেরয়েড খাওয়ার ফলে হচ্ছে? আমি বলি না, স্টেরয়েডটা আমরা মাত্র দিচ্ছি যাদেরকে প্রয়োজনীয় ক্ষেত্রে 7-10 দিনের জন্য, কিন্তু করোনা থেকে ওঠার 3 সপ্তাহ পরে একটা মানুষের কর্টিসল কেন কম থাকবে? এত কম যে তারা বিছানা থেকে উঠতে পারছেন না। তো তাদের ক্ষেত্রে অবশ্যই কর্টিসল চেক করে আমরা দেখতে পাচ্ছি যে কর্টিসল কমে গেছে, তো তাদেরকে আমরা তখন এক্সট্রা স্টেরয়েড দিয়ে তাদেরকে ভালো করছি। অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে। আমরা এই প্রসঙ্গে আরো অনেক আলাপ আছে। নভেম্বরে আসতে পারে চীনের টিকা, এই ব্যাপারে ডক্টর মশিউল চৌধুরী যোগ করবেন কিনা, এটার সম্ভাবনা কতখানি? বিভিন্ন জায়গায় সাফল্যের আলো অনেকে দেখছেন, কাছাকাছি আসছেন, আর এত তাড়াতাড়ি একটা ভাইরাসের টিকা আবিষ্কার সম্ভব কিনা? এর আগের অনেক ভাইরাসগুলো তো টিকা নাই, মানে কিভাবে এটা আমরা আশা করছি? এটাও কি রিউমার? ধন্যবাদ মনি সাহা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমি সবসময় বলি, আমরা সায়েন্টিফিক কমিউনিটি সবসময় বলি, যখন একটা ভ্যাকসিন নিয়ে কাজ হয় তখন কোনো সময় নির্ধারণ করাটা উচিত না। তার কতগুলো কারণ আছে। আসলে ভ্যাকসিন যদি আমরা ইতিহাস দেখি, তাহলে সবচেয়ে কম সময় যে ভ্যাকসিন তৈরি হয়েছিল সেটা হলো মিজলস, দ্যাট টুক 5 ইয়ার্স। এবং কিছু কিছু জিনিস হয়তো আমরা অনেক তাড়াতাড়ি করতে পারি, যেটা প্রি ক্লিনিক্যাল স্টেজ আমরা অ্যানিমেলে করি, তারপর ফেজ 1 ফেজ 2,
সেটা হয়তো কিছুটা তাড়াতাড়ি করা সম্ভব, কিন্তু ফাইনাল ধাপ যেটা ফেজ 3, সেটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হয় এবং অনেক অনেক মানুষের মধ্যে করতে হয়। সেটাকে কিন্তু আপনি যতই চেষ্টা করুন, সেটা সেই টাইম কিন্তু আপনি কমিয়ে আনা উচিত না, এবং কারোই সেটা কাম্য নয়। তার কিছু কারণ আছে। এই যে আমরা কিছুদিন আগেই শুনলাম, কয়েক সপ্তাহ আগেই শুনলাম যে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ভ্যাকসিন যেটা হচ্ছিল সেটা স্থগিত রাখতে হয়েছে, কারণ একটি পেশেন্টের, একটি ভলান্টিয়ারের নিউরোলজিক্যাল একটা সাইড ইফেক্ট দেখা দিয়েছে, যেটাকে আমরা ট্রান্সভার্স মাইলাইটিস বলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অসুখ এবং এটা বেশ হার্মফুল। আমি একটা সুস্থ মানুষকে যখন একটা কিছু দেব, ভ্যাকসিন কিংবা ড্রাগ, তখন আমাকে 100% শিওর থাকতে হবে যে এটা কোনো সাংঘাতিক রকমের সাইড ইফেক্ট করবে না। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন আমাদের অল্প কিছু সাইড ইফেক্ট হয়, যে যেখানে আমরা দিচ্ছি সেখানে একটু ব্যথা হয়, একটু জ্বর হয়, একটু খারাপ 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 লাগে, একটু চিল হয়, কিন্তু আমরা কখনোই চাইবো না যে আমাদের গুরুত্বপূর্ণ একটা সাংঘাতিক রকমের কোনো সাইড ইফেক্ট হয়ে যাচ্ছে। এবং যে নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট আমি বললাম, সেটা কিন্তু একদম মানে প্যারালাইজ করে দিতে পারে মানুষকে। এই ধরনের একটা সাইড ইফেক্ট যদি হতে পারে এবং সেটা যদি একটা সুস্থ মানুষকে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আমাদের কখনোই কাম্য নয়। এবং আমরা চাইবো যে যত বেশি মানুষের উপরে যত দিন ধরে আমরা এটার গবেষণা করতে পারি, ট্রায়ালটা করতে পারি, এবং মানুষকে যদি আমরা সেই আস্থাটা দিতে পারি যে হ্যাঁ, একটা ভ্যাকসিন আমি ট্রায়াল দিয়েছি, ফাইনাল ধাপে গিয়ে আমরা দেখেছি যে এটার গুরুত্বপূর্ণ সাংঘাতিক রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, তখনই আমরা মানুষকে কনভিন্স করতে পারবো যে এটা নিন। আসলে যখন ভ্যাকসিন তৈরি হয়, তখন আমাদের সবচেয়ে প্রথম লক্ষ্য হলো এটা সেফ। আমাদের হয়তো এফিকেসি কতটুকু এটা কাজ হচ্ছে সেটা হয়তো 100% আমরা দিতে পারবো না, হয়তো 70% কিংবা 50% হবে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেটা 100% সেফ, যাতে আমাদের কোনো রকমের গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। তো এই সব দেখতে গিয়ে কখনো কিন্তু ট্রায়াল স্থগিত থাকে, যেটা আমরা অলরেডি দেখলাম। এবং আমাদের যে ট্রায়ালগুলো হচ্ছে, চাইনিজরা এখন প্রায় 5টা ভ্যাকসিন ফাইনাল ধাপে আছে, সেটা খুবই আশাব্যঞ্জক একটা কথা, খুবই ভালো কথা। কিন্তু আমরা এই নভেম্বরের মধ্যে চলে আসবে, ডিসেম্বরের মধ্যে চলে আসবে, এই জিনিসগুলো নিয়ে যাতে আমরা মাথা ঘামাই না, কারণ এটা কিন্তু একটা হর্স রেস না। এই রেসের মধ্যে যদি আমরা আরো পলিটিক্স ঢুকিয়ে দিই, যেটা আবারও বলবো যে আমাদের এখনকার অ্যাডমিনিস্ট্রেশন করতে চাচ্ছে, কারণ নভেম্বরে ইলেকশন আসছে, এবং তার আগে যদি আমরা ভ্যাকসিন বের করতে পারি, তাহলে বেশ বাহাবা দিতে পারি যে গভর্নমেন্ট এত টাকা দিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে। এটাও কি পলিটিক্স? এখানেও কিছু অবশ্যই পলিটিক্স আছে। এবং আমরা জানি যে অপারেশন ওয়ার্প স্পিড, হ্যাঁ, খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অপারেশন ওয়ার্প স্পিড যেটা হোয়াইট হাউস করেছে, বিলিয়নস অফ ডলার্স কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে দিয়ে দিয়েছে। কিন্তু আপনি একই সাথে চিন্তা করে দেখুন, এই বিলিয়নস অফ ডলার্স যদি আমাদের এই সুরক্ষার জন্য, পিপিই যেটা আমরা মাস্ক বা গাউন, সেসবের জন্য কিন্তু আমরা কখনো দিইনি। এটা কিন্তু খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার, যেটা দিয়ে আমরা বেশি প্রতিরোধ করতে পারতাম অনেক আগের থেকে, সেটার উপরে আমরা কোনো ইনভেস্ট করেছি আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবং সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির গতকালই নিউ ইয়র্ক টাইমসে একটা খবর এসেছে যে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের এই সেফটি ডাটা কিন্তু লুকিয়ে রাখছে। এটা কখনোই কাম্য নয়। আমরা অলরেডি দেখেছি যেখানে সিডিসি এবং এফডিএ, এটা দুটো প্রতিষ্ঠান একদম নিরপেক্ষ থাকা উচিত ছিল, এবং তারা নিরপেক্ষ ছিল অনেক দিন থেকেই, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে সিডিসি এবং এফডিএ এর মতো প্রতিষ্ঠান, তারাও কিন্তু পলিটিসাইজড হয়ে গেছে। তাদেরকে জোর করে চাপ দিয়ে বিভিন্ন রকমের পলিসি চেঞ্জ করা হয়েছে। এবং এফডিএ কিছুদিন আগে একটা সেরাম, কনভালেসেন্ট সেরাম, সেটাকে ইমার্জেন্সি ইউজ দিয়ে বললো যে এটা ইফেক্টিভ, কিন্তু তারপর দেখা গেল সায়েন্টিস্টরা সাংঘাতিকভাবে এটার প্রতিবাদ জানালো যে না, এটার কোনো সায়েন্টিফিক ভাবে আমাদের র্যান্ডমাইজ ট্রায়াল হয়নি, অতএব এটা বলতে পারো না। এখন দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক কমিউনিটির সাথে এই বর্তমান যে সরকার প্রশাসন, তাদের একটা রেষারেষি হচ্ছে। এটা তো কখনোই আমাদের কাম্য ছিল না। সায়েন্টিস্টরা থাকবে নিরাপদ, প্রশাসনের থেকে দূরে, এবং তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সায়েন্স দিয়ে সবকিছু ব্যাখ্যা করবে। আমরা যখনই সায়েন্স থেকে সরে যাব, যে এটাকে যখনই আমরা পলিটিসাইজ করব, তখনই সেটা আমাদের খারাপ নিয়ে আসবে, ভালো নিয়ে আসবে না। অতএব ভ্যাকসিনের কথা আমি যেটা বলতে চাচ্ছি,
যে আমরা আসলে সময় বেঁধে দেওয়া ঠিক না, কারণ যে কোনো ভ্যাকসিন ট্রায়াল যে কোনো সময় বন্ধ হতে পারে, ডিলে হতে পারে। এবং আরেকটা বড় কথা, যে করোনা ভাইরাসের ট্রান্সমিশন যদি ঠিক মতো না হয়, যদি খুব বেশি পরিমাণে না হয়, কোনো একটা দেশে যদি সেটা ট্রান্সমিশন কমে যায়, তাহলে ভ্যাকসিন ট্রায়াল কিন্তু অনেক দেরি হয়। কারণ আপনি সেইভাবে সেই পরিমাণে যদি এক্সপোজার না হয় ভলান্টিয়ারদেরকে, তাহলে আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে। তার মানে কমে যাওয়া খারাপ, আবার রোগ অনেক বেশি সংক্রমিত হওয়া খারাপ। উভয় সংকটে আসলে করোনা অথবা করোনা নিয়ে যারা কাজ করছেন, শাখের করাতের মধ্যে করোনা। জি অবশ্যই অ্যাড করবেন একটা বিরতির পরে। আমি একটা ছোট্ট বিরতিতে যাই। ল্যাবরেটরির করোনা এই শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডাক্তার মশিউল চৌধুরী যুক্ত হয়েছেন। আমরা পেয়েছি নিপসমের ভাইরোলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিনকে। মস্কো থেকে ডক্টর হাবিবুর রহমান শেখ আছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন এবং রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডক্টর জুবায়ের আহমেদ। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম ল্যাবরেটরির করোনা, সেখান থেকে আবার ভ্যাকসিন নিয়ে যে আশাবাদ তৈরি হয়েছে, সবই আসলে রিউমার কিনা, সবই পলিটিক্স কিনা, এই আসলে অনেক বেশি করোনা পলিটিক্সের মধ্যে পড়ে গেল কিনা, এই প্রসঙ্গে যদি আমি একটু ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা ভ্যাকসিন নিয়েও তো অনেক বেশি আশাবাদী হয়ে গেছি। মানে হাত ধোয়া বা মাস্ক পরা নিয়ে যতটা না কৌতূহলী আগ্রহী, তার চেয়ে বেশি যখনই শুনি যে ভ্যাকসিন আসছে এই নভেম্বরে, ভ্যাকসিন আসছে এই সেপ্টেম্বরে, অনেক বেশি কানটা খাড়া করি। আসলে এই ভ্যাকসিন যদি হয়ও, যেটা আমরা ডক্টর মশিউল চৌধুরীর কাছে শুনলাম যে খুব বেশি আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও শুধুমাত্র তর্কের খাতিরে যদি বলি যে হয়তো ভ্যাকসিনটা নভেম্বরেই পেলাম, অথবা মার্চে পেলাম, অথবা ডিসেম্বরে পেলাম, কতখানি কার্যকর হবে? কয়দিনের জন্য এই ভ্যাকসিন আমাদেরকে বাঁচাবে? দেখুন, ভাইরাসটির যে চরিত্র, এই চরিত্রটি অ্যাকচুয়ালি ভাইরাসটি আনপ্রেডিক্টেবল। ভাইরাসটি আপনার প্রেডিক্ট করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রথম থেকে দেখুন যে ভাইরাসটি আপনার ডিসক্রিমিনেশন করছে, আপনার এজ ডিসক্রিমিনেশন করতেছে, সেক্স ডিসক্রিমিনেশন করতেছে, তারপর আপনার স্টেট ডিসক্রিমিনেশন হচ্ছে, এরপরে আপনার যেটা হচ্ছে ক্লাস ডিসক্রিমিনেশন হচ্ছে। অর্থাৎ ভাইরাসটি কিন্তু একদম সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল। এবং এই ভাইরাসটি মোটামুটি চরিত্রহীন বলা যায়, একেবারেই চরিত্রহীন, মোটামুটি একেবারেই বলা যায়। কারণ ভাইরাসটি আপনি যদি ডিটেক্ট করতে চান, সেখানে আপনার ফেলাসি। আপনি 87.3% আমরা যে চাইনিজ কিটে ইউজ করি সেন্সিওরের ল্যাবে, সেটি কিন্তু আপনার প্রায় 17% বা 13% আপনার এটা ফলস পজিটিভ রিপোর্ট দেয়। তারপর আপনি এখন যে ট্রায়ালটি হচ্ছে, সেটি তো আপনার অনেক রকমের গলদ বলা যায়। যেমন ধরেন আপনি কাদেরকে ভ্যাকসিনটা দিবেন, যারা ইনফেক্টেড হয়নি তাদের কিভাবে ধরছেন? আপনি তাদেরকে এলাইজা মাধ্যমে, একটা মেথড, যে মেথডে আপনার একটা মানুষের, যিনি আপনার এখন যেটা স্বাস্থ্যকর্মীদের দেখা হচ্ছে সেটি দেখা হবে তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। ভাইরাসটি নিজেই আপনার যখন কাউকে ইনফেক্ট করে, তার মধ্যে আপনার অ্যান্টিবডি তৈরি হয়ে আবার সেই অ্যান্টিবডি ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে সেই অ্যান্টিবডিটা আপনি ডিটেক্ট করতে পারছেন না। আবার সেই অ্যান্টিবডিটা যেটি আপনার ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে হচ্ছে, সেটি কিন্তু আপনার অনেকদিন পারসিস্ট করছে না। অতএব আপনি যাকে ধরছেন, তিনি যদি আপনার অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হয়ে থাকেন, এবং তার মধ্যে যদি আপনার ভাইরাসটি ইনফেক্টেড হওয়ার পরে আপনার পরবর্তীতে আপনার আর অ্যান্টিবডি ডেভেলপ না করে থাকে বা ডিটেক্টেবল না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু ওনাকে আপনার রংলি সিলেক্ট করছেন। অতএব আপনার সম্পূর্ণ ব্যাপারটি কিন্তু আপনার ধোঁয়াশা। অতএব আবার আরেকটা ব্যাপার হচ্ছে, যেটি আমার আগের দিনে বললেন যে অত আগে আশা করাটা ঠিক না। প্রিমেচিউর ভ্যাকসিন হবে, প্রিমেচিউর ভ্যাকসিন দিয়ে আপনি আপনার খুব একটা ইফেক্টিভ কিছু করতে পারবেন না। তারপর আবার একটা ব্যাপার হচ্ছে, আপনি ভ্যাকসিনটি ভাইরাসটি আমাদের
আমাদের দেশে যে চরিত্রটি এখন শো করছে বা যেটি এখন আমরা পাঠ করছি, এই ভাইরাসটি আপনার অন্য দেশে আপনার খুব ম্যাসাকার করছে। তো আপনি এই ভাইরাসের ক্ষেত্রে আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ভাইরাসটি সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আপনার 80 ভাগ 20 ভাগ নানান রকমের আপনার কথাবার্তা চলছে। তো সেই হিসাবে ভাইরাসটি আপনার ভ্যাকসিনেশন দিয়ে খুব বেশি প্রোটেক্ট করা যাবে না। এটি ন্যাচারালি এসেছে বলে বিশ্বাস করি, এবং ন্যাচারালি এটি আপনি ইনফেকশন করে আলটিমেটলি ভ্যানিশ হবে ইনশাআল্লাহ। তাহলে সমাধান কি? মানে আমি একটু অ্যাড করি। সমাধান হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। জাস্ট মাস্ক পরবেন, হাত ধোবেন, এ থেকে আপনি যতটুকু এসকেপ হতে পারেন। জি, সামাজিক দূরত্ব শব্দটি আমাদের জন্য কিন্তু একটু আমাদের বাংলাদেশে এরকম ঘনবসতিপূর্ণ একটা দেশে, ছোট্ট একটা দেশে সামাজিক দূরত্ব বলতে WHO যেই 3 মিটার বা 6 মিটার ইত্যাদি নানা রকমের বয়ান দিচ্ছে, সেটা মানাটা একটু কঠিন। অত দূরে দূরে করে আমরা রাস্তাঘাট, বাস, ট্রেন ওইভাবে করতে পারবো না। মানে একেবারে সহজ। আপনি জি বলবেন না, আপনি পারবেন কিভাবে? আপনার আমার এই কথাটা যেটি সামাজিক দূরত্ব বজায় রাখা, এটা সারা বিশ্বের জন্য। মানে আপনি যদি ডিসক্রিমিনেশন করেন, তখন আপনি যদি বলেন যে বাংলাদেশে এটা কিভাবে সম্ভব, বাংলাদেশে সম্ভব হচ্ছে যারা ধরুন একটু স্টেরল লাইফ লিড করে, আমরা যাদের মধ্যে ডেথ রেটটা একটু বেশি দেখছি, ইনফেকশনের রেটটা বেশি দেখছি, তারা একটু ডিস্টেন্স মেনটেন করবে। তারা একটু, যেমন ধরুন এখন যে গা ছাড়া ভাবটা চলে এসেছে, এর মধ্যে তারা যদি একটু সেফ থাকে, তাহলে আপনার এখন থেকে আরো উন্নত হবে। আপনি এখানে কিন্তু আপনার ওই 3 ফিট দূরত্ব অথবা ধরেন সবাই মাস্ক পরবে, এইটি বাস্তবায়ন করতে গেলে আপনি এখন বিপদে পড়ে যাবেন। আপনি যদি রাস্তায় এখন কাউকে মাস্ক পরা দেখেন, দেখবেন যে আরেকজন একটু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে। আমি কিছু পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো সামাজিক দূরত্ব বজায় রাখা অথবা হাত ধোয়ার ব্যাপারটি আপনার কন্ডিশনাল। আচ্ছা, গা ছাড়া ডক্টর জুবায়ের আহমেদ। আমি আসলে সামাজিক দূরত্ব বিষয়ে আমি অতি শ্রদ্ধার সাথে বলতে চাই সবাইকে যে আমি আপনাদের আসলে এই বিষয়ে আমি মোটেও একমত নই। কেন বলি যে সামাজিক দূরত্ব আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই টাফ একটা বিষয়। আমার একজন রোগীকে আমি বললাম যে আপনি একটা আলাদা রুমে থাকেন, উনি বললেন যে আমার পরিবারে আমরা হাজবেন্ড ওয়াইফ 3 ছেলে মেয়ে এবং মা বাবা থাকেন, 2 রুমের বাসায় থাকি আমরা। এখন বাসায় 2 জন অসুস্থ হয়ে গিয়েছেন। আমার একটা প্রশ্ন আছে, এরকম একটা স্ট্যাটাসের মানুষ যিনি নাকি হাজবেন্ড ওয়াইফ 2 রুমের বাসার মধ্যে থাকেন, তিনি স্কয়ার হাসপাতালে এসে আপনাকে কনসাল্ট করার এফোর্ড করতে পারেন? স্কয়ার হাসপাতাল তো অনেক এক্সপেন্সিভ। আমরা তো আর কোনো ব্যয়বহুল হাসপাতাল না। তাই এটা জি আমরা আমাদের ব্যক্তিগত আমাদের অভিজ্ঞতা এবং ধারণা কিন্তু আলাদা। স্কয়ারে কিন্তু একটু অ্যাফ্লুয়েন্ট মানুষদের, ওটা 5 স্টার হাসপাতাল হিসেবে আপনারা পরিচালনা করেন। সো এখানে গিয়ে অ্যাফোর্ড করাটা এক রুমের যে 5 জন পরিবার থাকে, 5 জন সদস্য থাকে, তার জন্য আপনাকে কনসাল্ট করাটা একটু টাফ হয়ে যায়। এনিওয়ে, আচ্ছা আপনি যেতে পারেন, কথা বলেন। জি, আমাকে সুযোগ দিবেন। সেটা হলো কি যে ভদ্রলোক থাকেন হলো ইতালিতে, আর তার পরিবার থাকেন দেশে, এবং ইতালির খরচেই কিন্তু ওনারা চলেন। উনি ইতালি থেকে বাংলাদেশে এসে আটকা পড়ে গেলেন এবং সবাই ইনফেক্টেড হয়ে গেল। আমি বলতে চাচ্ছি এই ধরনের প্রচুর কিন্তু প্রবাসীদের আত্মীয়স্বজনরা আছেন, তারা কিন্তু সীমিত পরিসরেই বসবাস করেন। তাদের জীবনযাত্রায় তাদের ক্রয় ক্ষমতা ভালো, কিন্তু থাকেন কিন্তু তারা ছোট ছোট বাসাগুলোতে থাকেন। এবং আমাদের তো যৌথ পরিবারের দেশ, আপনি বুঝতেই পারছেন যে যারা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মেজরিটি কিন্তু থাকেন একটি বাসাতেই, কিন্তু 5-6 জন 7 জন মানুষ থাকতেছেন। তো এই সামাজিক দূরত্বটা আমাদের দেশের প্রেক্ষাপটে একটু টাফ। আর আরেকটা বিষয় আমি ভ্যাকসিন বিষয়ে বলতে চাই, সেটা হলো একটু আগে মশিউল সাহেব বলতে চাচ্ছিলেন যে আমরা বারবার আসলে ভ্যাকসিন নিয়ে এত মাথা না ঘামিয়ে একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করছি না, যে এই ভাইরাসটা কিন্তু সবাইকে অসুস্থ করছে না। 80% মানুষ কিন্তু সাধারণ ফ্লুর মতোই ভালো হয়ে যাচ্ছে, বাকি 20% মানুষের শরীরে এই ভাইরাসটা একটা আগুন জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। আমরা সেই আগুন নিবানোর ভাবতে হবে, কারণ ভাইরাস তো এটা তো একটা জাস্ট এটা একটা সুইচ অন করে দিয়ে যাচ্ছে। সো আমরা যে জিনিসটা সুইচ অন করে দিয়ে যাওয়া সত্ত্বেও 80% মানুষ নর্মাল হয়ে যাচ্ছে হালকা চিকিৎসায়, তাদেরকে আমরা এই ভ্যাকসিন নিয়ে চিন্তা না করে, আমার তো মনে হয় এই ভাইরাস পার্টিকেল শরীরের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, লাংস, হার্ট, কিডনি সবকিছুর মধ্যে একটা ইনফ্লামেশন তৈরি করছে, সেই বিষয়ে ফোকাস করাটা ইম্পর্টেন্ট। এবং এই বিষয়ে আমি আমাদের যে অটো ইমিউনিটি নেটওয়ার্ক আছে, ইন্টারন্যাশনাল অটো ইমিউনিটি নেটওয়ার্ক, যেটার সভাপতি হলেন প্রফেসর ইয়াহুদা শনফেল্ড, উনি তেল আভিভ ইউনিভার্সিটির প্রফেসর। ওনার বক্তব্য হলো আমাদের তৈরি করা উচিত হলো হাইপার ইমিউন গ্লোবুলিন, যে আমরা যখনই ভাইরাসে ইনফেক্টেড হব তখনই আমরা কিন্তু
আমরা শরীরের ওই সেলগুলোকে নিষ্ক্রিয় করে দিব যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা ভাইরাসের পেছনে না ছুটে ভাইরাসের এফেক্টের পেছনে ছুটতে হবে, সেটাই হবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ইফ উই ওয়ান্ট টু সেভ দ্য লাইফ। আমরা তো মানুষকে সেভ করতে চাচ্ছি, আমরা ভাইরাসের পেছনে দৌড়ানোর চেয়ে উই শুড ট্রিট দ্য পিপল, উই শুড মেক দ্য পিপল কনসিয়াস যে সামাজিক দূরত্ব যত সম্ভব। আচ্ছা, আমরা একটু ভালো উদাহরণগুলো একটু শুনে আসি। নিশ্চয়ই মস্কোতে খুবই ভালো, এই অনেক ভালো করে কন্ট্রোল করেছে। গুড প্র্যাকটিস তো অনেক সময় শেয়ার করলে আমরা অনেকটাই অনুপ্রাণিত হই। গুড প্র্যাকটিসগুলো কি শেয়ার করবেন ডক্টর হাবিবুর রহমান শেখ? ধন্যবাদ আপনাকে। আসলেও তাই, বিশ্বের বিভিন্ন দেশের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই যে রাশিয়াতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কম। তার প্রধান কারণ হিসেবে আমি যেটা ধরবো সেটা হচ্ছে এখানের মেডিকেল সিস্টেমটা। এখানে ফ্রি মেডিকেল সিস্টেম, এবং সিস্টেমটা এত সুন্দর যে এখানে কোনো রোগ আক্রান্ত হওয়ার সাথে সাথে তাকে কিন্তু ডাক্তার বাসায় চলে আসছে এবং তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই সিমটোমেটিক ট্রিটমেন্টটাকে আমি আবারও কোট করতে চাই। এই সিমটোমেটিক ট্রিটমেন্টটা যদি আমরা দিতে পারতাম সারা পৃথিবীতে, সারা দেশে, তখন কিন্তু আমাদের এই মৃত্যুর হার অনেক কমে যেত। তো আপনারা জানেন যে এখানে যে সিস্টেমেটিক যে ট্রিটমেন্টটা, তো আমরা ইতিমধ্যে হয়তো সবাই এটা জানি, এবং আমরা আমাদের একটা গ্রুপ করেছি, ডক্টর দেখাও ফ্রি মেডিকেল গ্রুপে। আমরা এটা নিয়ে অনেক 6 মাস 7 মাস ধরে কাজ করতেছি, ফ্রি মেডিকেল হেল্প দিচ্ছি। তো সেখানে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি, অনেক কিছু লিখেছি, আমরা নিজেরও ভিডিও ওখানে অনেক আছে, তো আপনারা দেখতে পারবেন। তো আমি এটা বলবো যে রাশিয়ার এই সিস্টেমটাকে আমাদের বেশি দিতে হবে। এবং এইখানে আরেকটা জিনিস যেটা আমি বলবো যে সেখানে কোনো লোক মেডিকেল হেল্প ছাড়া নাই। এখানে যদি কোনো লোক আক্রান্ত হয়, সাথে সাথে তার বাসায় টেলিফোন করার সাথে সাথে ডাক্তার বাসায় আসছে, বাসায় এসে তাকে দেখা যদি মনে করে তার অবস্থা খারাপ, তাহলে কিন্তু সাথে সাথে হসপিটালে ভর্তি করা হচ্ছে। এবং হসপিটালের সিস্টেম যদি জানতে চান, সেখানে খুবই ভালো সিস্টেম। এদের সাথে সাথে আপনার রক্ত এবং আপনার নাক থেকে বা আইসি থেকে নমুনা নিয়ে, নাক অথবা মুখের থেকে নমুনা নিয়ে সাথে সাথে টেস্ট করা হচ্ছে। টেস্ট করে দেখা হচ্ছে যে যদি তার আমরা এগুলো গত 7 মাসে মানে প্রতিদিনই এই আলোচনাগুলো হচ্ছে। অনেকটা আমাদের দেশেও এখন এই সিস্টেমটা অনেকখানি উন্নত হয়েছে। নিজের দেশকে ছোট করার কোনো সুযোগ আমাদের নেই। প্রথমে একটু প্রস্তুতির অভাব থাকলেও এখন অনেকটা সামলে উঠেছে বাংলাদেশ। নিশ্চয়ই আপনি এই বার্তাটিও রাশিয়াতে অন্যদেরকে দিতে পারবেন। আমরা শুধু আনন্দিত হই, কখনো কখনো রিউমার দেখে খুশি হই, বিনোদিত হওয়ার চেষ্টা করি, কখনো আবার ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন পাওয়া যাবে, এটাতে উদ্বেলিত হয়ে অনেক সময় গা ছাড়া ভাব করতে থাকি এইরকম একটি জায়গায়। আর আমাদের বোধহয় একটু সহনশীলতার জায়গায় আমরা কিছুটা অধৈর্য হয়ে পড়েছি যে আর কতদিন আমাদের এই লাইফ এই রকম বন্দি থাকা, কতদিন মুখের উপর একটা কাপড় রাখবো ইত্যাদি। এটা সাধারণের একটা অ্যাটিটিউড। এরকম একটি বাস্তবতায় ডক্টর মার্শাল চৌধুরী আমাদেরকে কোনো পরামর্শ দেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আসলে আমি যেটা সবসময় বলে থাকি যে আমাদের প্যান্ডেমিক যে এসছে, এটা থেকে আমরা কিছু ভালো জিনিস বের হয়ে আসছে। আসলে আমরা কখনোই চাইবো না যে এরকম একটা সংক্রামক রোগ তৈরি হোক, তবে সব সংকটের মধ্যে থেকে একটা ভালো জিনিস বের হয়ে আসে। আমরা এই ইনফেকশাস ডিজিজ যারা আমরা করি এখানে এই দেশে, আমরা প্রতি বছর এই দেশে ফ্লু ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি, এবং ফ্লু ভ্যাকসিন কিন্তু এখনো এই দেশের মতো উন্নত দেশে 1/4 মানুষ কিন্তু ভ্যাকসিন নিতে চায় না। তারা বিভিন্ন রকমের কনস্পিরেসি থিওরি এবং ফ্লু ভ্যাকসিন সেফ না এগুলো বলে থাকে। কিন্তু আমাদের যে প্রতিরোধ করার যে আরো অনেক রকমের সুযোগ, আমরা যদি প্রতি বছর দেখি ফ্লু দিয়ে প্রায় 250,000 মানুষ কিন্তু মারা যাচ্ছে পৃথিবীতে, এবং আমেরিকার মতো উন্নত দেশে 30,000 মানুষ মারা যায় শুধু ফ্লুতে। কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি বছরের পর বছর, ডিকেডস আফটার ডিকেডস। কিন্তু আমরা কখনোই ফ্লুর জন্য কিন্তু আমাদের যে ধরনের আমাদের রোগ নিয়ন্ত্রণ করার যে উপায়গুলি, সেগুলো আমরা কখনোই ফলো করতাম না। আমরা একটা ফ্লু নিয়ে একজন আরেকজন বাসায় যেতাম, এবং সামাজিক দূরত্ব তো দূরে থাক, আমরা মিংলিং করতাম।
এবং এগুলো যদি আমরা না করতাম, আমরা যদি এখন যেটা করছি, এই যে হ্যান্ড হাইজিন, মাস্কিং এবং ডিস্টেন্স, এগুলো করলে কিন্তু আমাদের ওই এত 250,000 মানুষ মারা যেত না এবং এত মানুষ আক্রান্ত হতো না প্রতি বছর। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে শিক্ষাগুলো হচ্ছে, এগুলো কিন্তু দরকার ছিল। যেমন বাংলাদেশে আমরা কি ফ্লুর এই স্ট্যাটিস্টিক্সটাও কি প্রচার করেছি ঠিকঠাক করে? যখন করোনা নিয়ে আমরা যখন ভয় বিক্রি করা শুরু করলাম, এই 250,000, এটা নর্মাল, ফ্লুর ভ্যাকসিন থাকা সত্ত্বেও ফ্লু আমরা অতটা ভয়াবহ নয়, একেবারে সঙ্গে সঙ্গে লাং এফেক্ট করে না, খুব তাড়াতাড়ি ছড়ায় না, তারপরে 250,000 মানুষ মারা যায় প্রতি বছর। এই স্ট্যাটিস্টিক্সটাও তো সেইভাবে আমরা ওইভাবে ফলো করিনি। এখানেও কি আবার কোনো কনস্পিরেসি থিওরি আছে কিনা যে করোনার ভয়টাকে বিক্রি করতে হবে সারা দুনিয়ায়? না, এখানে আমি মনে করি না। এখানে আমি মনে করি যে উদাসীনতা, যে আমরা কিছু কিছু জিনিস আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। যেটা বলছি যে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ মারা যায় বিভিন্ন রকমের সংক্রামক ব্যাধিতে, ডেঙ্গি বলুন, চিকুনগুনিয়া বলুন, আপনি ডায়রিয়া বলুন, ইনফেকশাস ডায়রিয়া, আপনার টিবি, এগুলোতে তো আমরা লক্ষ লক্ষ মানুষ হারাচ্ছি। কিন্তু আমরা সেদিকে কিন্তু আমাদের কোন রকম যে প্রতিরোধ করার যে আমাদের উপায়গুলি, সেগুলো সম্বন্ধে আমরা শুধু বাংলাদেশে না, এটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে একটা উদাসীনতা আছে। এবং সেইভাবে আপনি যদি দেখুন, এই যে WHO টিকা দেওয়ার ব্যাপারটা, এটাতে ফান্ডিং কমে গিয়েছে, অথচ এটা যে কত লক্ষ লক্ষ মানুষকে বাঁচাচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই চিন্তা করে দেখি না। তো আমি মনে করি যে আমাদের এই যে আমরা শিখছি, এই যে শিক্ষণীয় ব্যাপারগুলি, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে, আমাদের ডিস্টেন্সে থাকতে হবে, এতে কি হবে আলটিমেটলি, যে বাংলাদেশের মতো জায়গায়, অনুন্নত দেশে যেগুলো সংক্রামক ব্যাধি, যে আমি বলতে পারি যে আমাদের কলেরা হয়তো অনেকখানি কমে যাবে, আমাদের হয়তো টিউবারকুলোসিস অনেকখানি কমে যাবে, আমাদের ফ্লু কমে যাবে। এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, এই যে আমরা প্যান্ডেমিক থেকে একটা শিক্ষা নিচ্ছি যে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের করণীয় কি, সেগুলি শুধু করোনার জন্য না, আমাদের অনেক সংক্রামক ব্যাধি যাতে আমরা একজন আরেকজনকে না ছড়াই, এটা একটা পার্সোনাল রেসপন্সিবিলিটি, একটা ব্যক্তিগত দায়িত্ব হিসেবে আমরা মনে করি, তাহলে কিন্তু আমাদের সমাজটা আরো বেশি ভালো হবে, আরো বেশি আমরা রোগ মুক্ত থাকতে পারবো। সেটাই আমি চাচ্ছি এবং সেটাই হচ্ছে, এবং আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে। বাহ, অনেক অনেক ধন্যবাদ, খুবই চমৎকার। কারণ সব সিচুয়েশন থেকেই কিছু না কিছু শেখার থাকে। এই করোনা আমাদেরকে অন্যরকম একটা শিক্ষা দিয়েছে। এর আগে আপনি বলছিলেন ডক্টর ফাউসির মন্তব্য, একক শক্তি বলে কিছু নেই, একা তো আমরা কিছু করতে পারবো না, জয় করতে পারবো না, কিন্তু বিজ্ঞানীরা সব দেশের মানুষ একত্রে একটা কোনো এফোর্ট দিলে নিশ্চয়ই আমরা করোনা থেকে বেরোয় আসতে পারবো। আর পাশাপাশি যেগুলো পেলাম সেগুলো সব প্রাপ্তি, আর যারা চলে যাচ্ছেন, যারা আক্রান্ত হচ্ছেন জ্ঞানত অজ্ঞানত, সেটা তো এক ধরনের বিয়োগ, আমাদের মনটাকে ভারাক্রান্ত করে। একটি কোনো বিয়োগের কারণেও যেন আমরা ভারাক্রান্ত না হই, সেজন্য আমাদের যে শিক্ষাগুলোর কথা আপনি বললেন, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এটা চেষ্টা করবে পালন করতে, গা ছাড়া ভাবটা থেকে একটু ঝাড়া দিয়ে ওঠার একটা প্রবণতা যেন হয়। অনেক অনেক ধন্যবাদ। আপনার একটু তাড়া আছে, আপনি আমাদেরকে একটু আগে ছেড়ে যাবেন, আর আমরা একটা বিরতিতে যাচ্ছি আপনি ছেড়ে যাওয়ার সময়টায়। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, একটা ছোট্ট বিরতির পরে শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হচ্ছি। ল্যাবরেটরির করোনা একেবারে শেষ ভাগে আছি। সবার কাছ থেকে এক লাইন শোনার সুযোগ আছে আমার। ডক্টর হাবিবুর রহমান শেখ, আপনি যোগ করবেন। ধন্যবাদ আপনাকে। এটাই আমাদের মনে হয় শেষ পর্যায়ে। জি, তো আমি যেটা বলবো সবার কাছে, যে করোনা ভাইরাস থাকবে, এর ভিতরে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ও আমাদের ভ্যাকসিন তৈরি হবে। ভ্যাকসিন তৈরি হওয়ার জন্য কিন্তু এখন অনেক সময় লাগবে। এটা এই বছরে হবে বলে আমার
ইয়া নাই, রাশিয়ান গভর্নমেন্ট যে ভ্যাকসিনটা তৈরি করতেছে এটাও সুন্দরভাবে প্রসেসটা চলতেছে, এবং এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে হয়তো বা তার একটা ফল আমরা সারা পৃথিবীর মানুষ পাবে। তো আমি যেটা বলবো, সারা বাংলাদেশের মানুষের জন্য বা সারা পৃথিবীর মানুষের জন্য আপনারা প্রথম সিমটোমেটিক ট্রিটমেন্ট নেবেন, এবং মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স এইটাই আমাদের মেইন এখন হওয়া উচিত। এইটাকে আমাদের ব্যবহার করতে হবে। আমাদের এক বড় ভাই বলছিলেন যে সোশ্যাল ডিস্টেন্স সম্ভব না, কিন্তু এটা ঠিকই আছে, আমি একমত, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমরা এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলি এবং সোশ্যাল ডিস্টেন্স মানে আমরা যখন দুইটা অপশন বলি তখন মানুষ মানে একটা না হয় আরেকটা যে কোনো একটা নিতে চান। আমাদের এক সাংবাদিক বন্ধু খুব চমৎকার করে একটা লাইন বলেছেন যে বাংলাদেশে এখন একটা মাস্ক, কমফোর্টেবল মাস্ক এবং পরিষ্কার মাস্ক হতে পারে প্রথম প্রতিষেধক। কি মনে করেন? মানে জি, হ্যাঁ, আসলে আসলে তাই। আমাদের দেশের জন্য যেটা ভ্যাকসিন আমরা তৈরি করতে পারবো না বা আমাদের নিতে হবে অন্য দেশ থেকে, এটা ব্যয়বহুল হবে, তবে আমাদের দেশের জন্য বা গরিব দেশের জন্য হয়তো রাশিয়ান সরকার বা অন্যান্য যারা করবে তারা হয়তো একটা ব্যবস্থা নিবে। রাশিয়ান সরকার এটা নিতে চাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ডক্টর জুবায়ের আহমেদ যদি এক লাইনে কিছু বলতে চান, সবশেষে মোহাম্মদ জামাল উদ্দিন বলবেন। এক লাইন, সুযোগ নেই খুব একটি। জি, আমি শুধু এটাই বলবো যে সবাই পজিটিভ থাকুন। বাংলাদেশের ডাক্তাররা, প্রাইভেট এবং সরকারি সব ডাক্তাররাই এখন করোনা চিকিৎসায় অনেক ম্যাচিওর। রাইট, সবাইকে করোনা পজিটিভ হওয়ার জন্য নিশ্চয়ই বলছেন না। না না, সেটা না। সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং সেগুলো তো ইম্পর্টেন্ট, তবে আমি বলবো দয়া করে একবার অন্তত ডাক্তারের কাছে যান, যার যতটুকু সামর্থ্য আছে ডাক্তারের কাছে যান, পজিটিভ অ্যাটিটিউডে থাকেন, কারণ আমাদের পজিটিভ অ্যাটিটিউড আমাদেরকে শক্তিশালী রাখবে শারীরিকভাবে এবং মানসিকভাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পজিটিভ অ্যাটিটিউড, কিন্তু করোনা পজিটিভ যাতে না হন সেই জন্য পজিটিভ অ্যাটিটিউড দরকার, অর্থাৎ আমরা যেন খুব ভালো মনে ভালোভাবে মাস্কটুকু অন্তত একসেপ্ট করে নেই, আর হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মানার যেই নিয়মটা সেটাও যেন ঠিকঠাক করে মানি, তাইলেই আসলে করোনা পজিটিভ হওয়া থেকে আমরা একটু দূরত্বে থাকবো। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন শেষ এক লাইন বলবেন, আমরা আপনার মন্তব্য দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। শেষ এক লাইন যদি বলি তাহলে এই সরকারের কাজ সরকার করেছে, আর বাকিটুকু আমাদের কাজ। যেমন ধরেন এক ভাইয়া বলতেছিলেন যে এটি প্রোটেকশনের চাইতে এটি ট্রিটমেন্টের দিকে আমাদের নজর দিতে হবে। সরকার কিন্তু আপনার ব্যাপক উন্নয়ন করেছে। আমি সরকারের পক্ষ হয়ে বলছি না, আমি তো একজন চিকিৎসক, আমি নিজে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যা ছিল না তা যোগান হয়েছে। এখন যেমন ধরেন এক্সপেন্সটা যদি আমরা এখন একেবারে মানে স্টেবল। জি, সিম্পল অক্সিজেনের দিকে যদি একটু তাকাই, হ্যাঁ, যেটা আপনার এই লিন্ডে বা বড় বড় কোম্পানিগুলি যে প্রাইসে সেল করে তার চাইতে 100 গুণ দামে কিন্তু সব পেশেন্টকে দেওয়া হচ্ছে। পেশেন্টের আপনার কিন্তু আপনার পকেট ফুটা, মানে সত্যিকার অর্থে সহজ ভাষায় বলা যায় একদম আপনার ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, 8 লাখ 9 লাখ টাকা করে কারো বিল চলে আসছে। এইগুলির প্রতি একটু সরকার নজর দিলে ইনশাআল্লাহ আমরা এগুলো তো প্রাইভেট, আপনি একটু পরিষ্কার করবেন, এগুলো তো প্রাইভেট হাসপাতালগুলোতে এই ধরনের বিল আসছে, সরকারি হাসপাতালগুলোতে তো শতভাগ সরকার না, মোটেও না। সরকার কিন্তু আপনার এই যে পাইপলাইনের যে সিস্টেমটা, হ্যাঁ, আপনার ভিআই সিস্টেম করে আপনার হাই ফ্লো অক্সিজেন যেন দেওয়া যায় সেই ব্যবস্থা বিভিন্ন জায়গায় করে দিয়েছে। এখন আপনার প্রাইভেট হসপিটালগুলি আপনার এই যে প্রাইসে আপনার অক্সিজেনটা কিনছে তার চেয়ে 100 গুণ বেশি প্রাইস নিয়ে আপনার বিলটা ধরিয়ে দিচ্ছে। আমার মনে হয় ওই মেডিসিনের বিলটা যদি না পারুক বা সরকার ভর্তি দিতে পারছে না, সারা বিশ্বে কেউ দিতে পারছে না, সেটার জায়গায় যদি একটু আমরা কনসিডার করি অন্যান্য বিলগুলির প্রতি একটু নমনীয় হই, তাহলে আমার মনে হয় যে আমি আপনার কথাটা একটু পরিষ্কার বুঝতে পারিনি যে আপনি সরকারি হাসপাতালের কথা বলছেন না প্রাইভেটের কথা বলছেন? এই হাই ফ্লো অক্সিজেন তো সরকারি হাসপাতালগুলো। জি, সরকারি হাসপাতালগুলিতে বেশ কিছুতেই আছে, অনেক প্রাইভেট হসপিটালগুলিতেও আপনার যারা করেছে পাশাপাশি ভিআই সিস্টেম, যেটা সিলিন্ডার সিস্টেম না, হাই ফ্লো অক্সিজেন নিশ্চিত করার জন্য, তারা কিন্তু আপনার গলাকাটা একটা প্রাইস আপনার যাদের ওকে, আমরা পরিষ্কার হয়েছি যে এখন কিন্তু সরকারি হাসপাতালগুলোতে হাই ফ্লোর ব্যবস্থা আছে, এবং যেরকম চাপের কথা অনেকে শুনেন যে হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না, অন্তত মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী, এইসব জায়গায় এখন খুবই চমৎকার ব্যবস্থা এবং খরচের দিক থেকেও অনেক কম এবং অনেক আন্তরিকতার সাথে চিকিৎসকেরা চিকিৎসা সেবা দিচ্ছেন। সুতরাং যাদের নিশ্চয়ই যারা
আস্থাহীনতায় ভুগছেন, তাদের আস্থাটা ফেরাতে হলো অন্তত দেখে আসতে পারেন। করোনা আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করেছে, এই পরিবর্তনটাও অনেক শুভ পরিবর্তন। শুভ পরিবর্তন নিয়ে করোনা আমরা যুদ্ধে, এই লড়াই আমরা জিতবো, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি।